টানা ৯ দিন নিখোঁজ থাকার পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ফ্ল্যাট থেকে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। একটি দেশের সংসদ সদস্য কেন অন্য আরেকটি দেশে গিয়ে নিরাপত্তা পেলেন না, কেন সেখানে গিয়ে তার মৃত লাশ পাওয়া গেল, কলকাতার নিউ টাউনে মিলল এমপি আনারের মরদেহ। সব উত্তর জানার চেষ্টা করব আজকে আমরা। কলকাতায় এমপি আজিম খুন এ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই দেশ সন্ধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যায়। আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন, এবং আছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতি বিশ্লেষক ও সাবেক ছাত্রনেতা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। মোস্তফা কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে নিশ্চিত করে বলেছেন যারা আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের মধ্যে প্রায় সবাই বাংলাদেশি, এবং আমরা এমনটাও জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডে হয়তো মোট 6 জনের মতো জড়িত ছিলেন। তাদের মধ্যে ইতিমধ্যে 5 জন দেশেও ফিরে এসেছেন এবং একজন এখনো হয়তো ভারতে অবস্থান করছেন। প্রায় নিশ্চিতভাবে আসলে একটি দেশের সংসদ সদস্য অন্য আরেকটি দেশে গেলেন এবং সেখানে তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন। ভারতের মতো এত বড় একটি রাষ্ট্র তারাই নিরাপত্তা কেন দিতে পারলো না? অন্য একটি দেশের একজন সংসদ সদস্যকে কেন তারা নিরাপদ রাখতে পারলো না? ধন্যবাদ আপনাকে। দুঃখজনক একটা বিষয় আমাদের সামনে আসছে। কোনো মৃত্যুর সংবাদ হোক সংসদ সদস্য অথবা কোনো নেতা, তো মৃত্যুর পরবর্তী যদি প্রথমত এবং প্রধানত যদি করতে পারতাম যে ওনার স্মৃতিচারণ করা, উনি কত ভালো ছিলেন, অর্থাৎ সমবেদনার অংশটুকু। কিন্তু এখন দেখেন এই বিষয়টা এসে গেল একটু ভিন্নভাবে। এমপি আমাদের, লাশ পড়ল অন্য দেশে। আবার ওনাকে যেন খুঁজে পাওয়া যায় এই জন্য ওনার মেয়েসহ যারা আবেদন নিবেদন কান্নাকাটি করলেন আমাদের ডিবির বিশেষ একজনের কাছে, খুব আলোচিত। তো টোটাল বিষয়গুলোর মধ্যে দেখেন ওনার মেয়েও বলতে পারছেন না উনি কেন গেছেন ওখানে। তো আবার আপনি যদি সংসদীয় রাজনীতির প্র্যাকটিস দেখেন বা সংসদ সদস্যের অংশ দেখেন, একজন সংসদ সদস্য কোথাও গেলে উনি কেন যান, কোথায় যান, এ সংক্রান্ত কিছু কিন্তু নোট থাকে। কিন্তু আজকে তো বলা হয়েছে তিনি চিকিৎসার কারণে কলকাতায় গিয়েছিলেন। সাধারণত চিকিৎসার কথাটাই তো বেশি বলা হয়, কলকাতা গেলেই চিকিৎসার কথাই বলা হয়। ওখানে কোন স্বর্ণ ব্যবসায়ীর দোকানে যাবেন, কোন স্বর্ণ ব্যবসায়ীর বাসায় যাবেন, এগুলো লেখা থাকে না, চিকিৎসাটাই সামনে চলে আসে। ওনার ক্ষেত্রেও ঠিক ওটাই হয়েছে। তো আবার এখন ওনার বিষয়ে পদক্ষেপ যেটা নেয়ার সেটা কিন্তু আইনত বা কূটনৈতিকভাবে ভারতে নেবে। আমাদের আফসোস করা ছাড়া, শোক বিবৃতি জানানো ছাড়া খুব কিছু একটা করার নেই। তো স্বরাষ্ট্রমন্ত্রী ফলো আপটা জানিয়েছেন। তো আবার যেটা জানিয়েছেন ওনার সাথে কে কে গেছেন অথবা ওই ঘটনায় কারা কারা জড়িত ছিল, তার মানে সরকার বিষয়টা ভালোভাবেই জানে। উনি কেন গেছেন সেটাও জানে, কোথায় গেছেন সেটাও জানেন, আর সাথে কারা ছিলেন সেটাও জানেন। তো দুঃখজনক আমাদের জন্য এরকম যে আমাদের এমপি নিখোঁজ হয়ে যাওয়া, আমরা চীন সহ কোথাও কোথাও বোধহয় শরীফ ভাই মাঝে মধ্যে মন্ত্রী নিখোঁজ হওয়া যাওয়ার খবর পেয়েছি, আমরা এগুলো নিয়ে বিনোদন করতাম, হাসতাম। তো আবার গত কয়েক বছর থেকে অপোজিশন লিডার, বিশেষ করে বিএনপি নেতাদের কারো কারো গুম হওয়া বা নিখোঁজ হওয়ার তথ্য আমাদের কাছে আছে। এগুলো নিয়ে নানান কথা হয়েছে, একটা পর্যায়ে আমরা আবার ভুলে গেছি। যে সময়টাতে নিখোঁজের কথা আপনি বলছিলেন সেই সময়টাতে কিন্তু এক ধরনের আলোচনা উঠেছিল যে তিনি আসলেই নিখোঁজ হয়েছেন নাকি আত্মগোপনে আছেন। তো অপোজিশন হলে বলা হয় যে উনি হয়তো পাওনাদারের ভয়ে একটু লুকিয়ে টুকিয়ে আছেন কোথাও। আমরা এগুলোতে কিন্তু অভ্যস্ত। গুম হয়ে গেলেও বলা যায় না উনি হয়তো গুম হননি, কোথাও বোধহয় কোনো কারণে ঘুমাচ্ছেন। অর্থাৎ গুম আর ঘুমকে আমরা একসাথে করে ফেলছি। অথবা বলা হয়েছে যে গুম হয়নি, সম্ভবত ভূমধ্যসাগরে মারা গেছে, জেনারেল মানুষের ক্ষেত্রে। তো কিন্তু এটা তো যেনতেন বিষয় না। তো সেটার পরিণতি কি হবে বা বিচারটা কতদূর গড়াবে, আমি গণমাধ্যমের জায়গা থেকে আমার একটু সংশয় আছে। এই কারণ একটার পর একটা বিষয় আমাদের এখানে যেভাবে আসে আমরা সুন্দর করে 2-3 দিনের মধ্যে সেটা কিন্তু ভুলে যাই। বিএনপির একজন নেতা আছেন এই মুহূর্তে ভারতে, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তো উনি যখন গুম হন অথবা নিখোঁজ হন অথবা নিরুদ্দেশ হন তখনও কিন্তু নানান কথা হয়েছিল। পরবর্তীতে প্রমাণ হয়েছে বা প্রমাণ করা গেছে উনি ভারতে আছেন। তো এখন ভারতীয় আইনে কিন্তু উনি ট্রায়ালে আছেন, ওখানে দেশে আনা যাচ্ছে না তাকে। তো যাক, আর এই এমপি মহোদয়ের যেহেতু মৃত্যু, অর্থাৎ লাশটা আনা না আনার খুব একটা আলোচিত বিষয় না। উনি আমাদের সংসদ সদস্য, লাশও আমাদের, এ নিয়ে আর সমস্যা নেই। কিন্তু রাজনৈতিক সম্পর্কে মানুষের ধারণাটা কোথায় গেল, এটা কিন্তু ভবিষ্যতের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এই যে রাজনীতি নিয়ে আপনি বলছিলেন কিংবা রাজনীতিবিদ নিয়ে বলছিলেন, শরীফুজ্জামান শরীফ, যদি আপনার কাছে আসি, এই নেতা এক সময় জাতীয় পার্টি দলের সাথে যুক্ত ছিলেন, এরপরে একটা সময় তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এই ধরনের রাজনৈতিক সমীকরণগুলো কি আসলে কারণ হতে পারে কি?
আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকের শুভেচ্ছা। প্রথমে বলি যে ঘটনাটা খুবই হৃদয়স্পর্শী, যে কোনো মানুষের মৃত্যু আমাদেরকে স্পর্শ করে। আমরা এটি নিয়ে অনেক আলাপ আলোচনা করতে পারি, কিন্তু যে পরিবারের তিনি সদস্য অথবা যে পরিবারের যে সন্তানটির তিনি অভিভাবক অথবা যে নারীটির তিনি স্বামী, তারা বুঝতে পারছে যে এই মৃত্যুটা কতটা ভারী। তবে রাজনৈতিক কারণে অনেক ঘটনা আমাদের কাছে কোনো ঘটনাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অথবা কোনো ঘটনাটা একটা হাসির পাত্রে পরিণত হয়। কামাল ভাই কতগুলো প্রসঙ্গ বলেছেন। আমাদের রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন সাহেব, তাকে যে প্রক্রিয়া এবং পদ্ধতিতে ভারত থেকে উদ্ধার করা হয়েছিল সেটিও এক ধরনের হৃদয়স্পর্শী ঘটনা ছিল। আমাদের সাংবাদিক কাজল, তাকেও যেভাবে উদ্ধার করা হয়েছিল সেটাও স্বাভাবিক ছিল না, এবং প্রত্যেকটা ঘটনাই যে তদন্ত হওয়া দরকার ছিল সেই তদন্তগুলো যথাযথভাবে হয়নি। একটা জলজান্ত মানুষ, একজন রাজনীতিবিদ, একজন সাবেক মন্ত্রী, তারা সীমান্ত অতিক্রম করে কোন ফাঁক দিয়ে ইয়ের মতন করে অন্য দেশে চলে গেলেন আমরা জানতেই পারলাম না। তারপর তারা ধরা পড়লেন আইনের মার প্যাচে, একজন জেলে সেখানে দীর্ঘদিন ধরে আছেন, আরেকজনকে আমরা ফেরত পেয়েছি। তাদের ভাগ্য হচ্ছে তারা তাদের প্রাণে বেঁচে আছেন। তারা নানা রকমের আইন কাঠামো এর সমস্যার মুখে থাকলেও তারা বেঁচে আছেন, কিন্তু একজন সংসদ সদস্য, তাকে আমরা আর কখনোই তিনি তার পরিবারের কাছে সেইভাবে আর ফিরতে পারবেন না। গত কয়েকদিন ধরে এই ঘটনাটি প্রথমে জানার পরে কেউ কেউ ধারণা করেছিল যে তিনি হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে টুকটাক শুনছিলাম যে ব্যাপারটা যতটা স্বাভাবিক মনে করা হচ্ছে অতটা স্বাভাবিক না। এবং এই ঘটনাগুলোর সাথে কারা যুক্ত বা কারা জড়িত এটি সরকার এবং সরকারের গোয়েন্দা সংস্থাগুলোই ভালো বলতে পারবে, যেহেতু তাদের সেই ধরনের মেকানিজমটা আছে, তথ্যের আদান প্রদানের সুযোগটা আছে, আর তাদের কতগুলো নেটওয়ার্ক আছে যে নেটওয়ার্ক থেকে এদের সম্পর্কে। এই জায়গাটিতে যদি আমি আপনাকে একটি প্রশ্ন করি, একই ধরনের প্রশ্ন মোস্তফা কামালকেও করেছিলাম। আপনি গোয়েন্দা সংস্থার কথা বলছিলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা তাহলে আসলে কেন জানতো না যে এই ধরনের একটি ঘটনা ঘটবে? প্রথম জায়গাটা হচ্ছে যে আমরা ভারত সম্পর্কে আমাদের ধারণাটা কি। আমরা এখান থেকে কিন্তু অনেকেই মনে করি যে দেশের বাইরে তারা তাদের আইন শৃঙ্খলা অনেকগুলো শক্তিশালী একটা জায়গা আছে, আসলে তা না। ভারতের আপনি যদি পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের, বিশেষ করে বিরোধী দলে যারা আছেন, তাদের মতামতগুলো দেখেন, তাদের ওপিনিয়নগুলো দেখেন, সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও একটা সরকারের অধীনে আছে, এবং যারা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ক্ষমতায় যারা আছেন তারাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের কাজে প্রতিনিয়ত ব্যবহার করছেন। সুতরাং সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত জায়গাগুলোতে তথ্য সংগ্রহ করছে অথবা সেই অনুযায়ী মানে নেসেসারি অ্যাকশনগুলো যাচ্ছে, বিষয়টা সেরকমের না। সেখানের মমতা ব্যানার্জির যে সরকারটি আছে সেই সরকারটি তার রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা করা, দমন করা, নিপীড়ন নির্যাতন করার পেছনে আমাদের মতো সেখানেও সেই বাহিনীকে যুক্ত করে দেওয়া হয়েছে। তবে একই সাথে এটিও প্রশ্ন করা যায়, যেটা কামাল ভাই তুলেছেন, আমাদের সংসদ সদস্যরা যেখানে সেখানে, নিশ্চয়ই তিনি যেহেতু একজন এমপি, সেখানকার আমাদের যে রাষ্ট্রীয় প্রতিনিধি যারা আছেন, বিশেষ করে আমাদের ভারতে দূতাবাস এবং পশ্চিমবঙ্গে তাদের যে শাখাগুলো আছে, সেই জায়গাগুলোতে তিনি কি অবহিত করেছেন কিনা। আমার মনে হয় যে কোন কোন জায়গায় ভিসা নিয়েই গেছেন, সেখানে তো উল্লেখ থাকার কথা ছিল। একই সঙ্গে 10 জন মানুষের যাওয়া, একজন মন্ত্রী বা এই ধরনের পজিশনে যারা আছেন তাদের যাওয়াটা ভিন্ন। তবে আমার যেটা ধারণা, যে আমরা প্রথমত যেটি ধারণা করছিলাম এবং এই ধারণাটা ক্রমশই বদ্ধমূল হচ্ছে, যে এর সঙ্গে কতগুলো অন্ধকার জগতের ঘটনা এর মধ্যে জড়িত থাকতে পারে, যেহেতু সীমান্তকে কেন্দ্র করে আমাদের এখানে নানা রকমের অবৈধ ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি থাকে, এবং সেগুলো নিয়ন্ত্রণ, তারকে পাল্টা নিয়ন্ত্রণ কতগুলো বিষয় থাকে। যে পদ্ধতি বা প্রক্রিয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, আমি জানি না যে এই ধরনের যদি যথাযথভাবে তদন্ত হয় এবং সরকার যদি কোনো রাগঢাক না করে এই বিষয়টা মানুষের সামনে নিয়ে আসে। একই সঙ্গে আমার দেশের একজন সংসদ সদস্য ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হলেন, খুনিরা যে দেশেরই হোক না কেন, ঘটনাটি ঘটেছে ভারতে। আমি জানি না আমাদের সীমান্ত হত্যাকাণ্ড সহ ভারতের সাথে এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো নিয়ে সরকারের যে নীরবতা,
এই জায়গাটায় সেই নীরবতা সরকার জি, পালন অর্থাৎ করবে। জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে আসা কিংবা এই যে দলের দীর্ঘ পরিবর্তন সময় সেটাকে আপনি আগে খুব একটা তিনি দল গুরুত্বপূর্ণ মনে পরিবর্তন করছেন না এই করেছেন, ঘটনার এটিকে আমার কাছে মনে জি। হয় না। মোস্তফা কামাল খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন। শরীফুজ্জামান শরীফ, ঝিনাইদহ হচ্ছে আর আসন একেবারে বর্ডার এলাকার একটি জায়গা এবং আপনি নিশ্চয়ই জানেন যে বর্ডার এলাকাগুলোতে আমরা চোরাচালান সহ এই ধরনের নানান ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে পাই। সেটি কি আসলে কোনো একটি বড় কারণ বলে আপনি মনে করেন? পারিপার্শ্বিকতায় মনে হচ্ছে যোগসাজশ অথবা যোগাযোগ অথবা কোনো সংযোগ থাকতেও পারে, কিন্তু এখানে আরও প্রশ্ন আছে। বিভিন্ন সীমান্ত এলাকায় মাঝে মধ্যে সীমান্ত হত্যাকাণ্ড ঘটছে, আবার ভারতীয় ভিসা পেতে কিন্তু আমাদের একটু কষ্ট হয়, সেটা সবাই জানি। তো এই এমপি মহোদয় এবার কজ যেটা পারিবারিকভাবে দেখানো হয়েছে চিকিৎসার্থে, সরকার যদি রাগডাক না করে, যেটা শরীফ ভাই বলছিলেন যে এর আগে উনি আর কয়বার চিকিৎসা নিয়েছিলেন, অর্থাৎ চিকিৎসার্থে আর কয়বার গিয়েছিলেন, যদি এরকম ঘটনা এবার না ঘটতো, উনি আসার পর হয়তো আমরা কেউ জানতামও না যে একজন মাননীয় সংসদ সদস্য ভারত গিয়েছেন বা ভারত থেকে এসেছেন। বড় জোর হয়তো যেহেতু চিকিৎসার কথা বলেছেন, হয়তো ওনার এলাকায় একটা সুক্রিয়া মিলাদ হতো যে এমপি সাহেব সুস্থ হয়ে এসেছেন, অর্থাৎ আরেকটা ক্যাম্পেইন। তো এরকম জায়গায় অবশ্যই ভারতের যে নেচার, তাদের বোধহয় খুব একটা দায় পড়েনি আমাদের এগুলো খুব নিশ্চিত করা, বাড়তি কোনো দায় পড়েনি। কারণ আমরা যাচ্ছি কোন কাজে, বলছি চিকিৎসার জন্য, কিন্তু এই কাজ কোনটা করছি সেটা পুরোপুরি মনিটর করা বোধহয় সম্ভব না। কিন্তু আমাদের দিক থেকে, বিশেষ করে সরকারের দিক থেকে, সরকার যদি চায় যে একটু ফিল্টারিং করা, এই একটু সরকার হলেও তো আসলে যেহেতু খোদ স্বরাষ্ট্রমন্ত্রী নিজে নিশ্চিত করেছেন যে বাংলাদেশিরাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তার মানে কি অনেকটাই আসলে এই ব্যাপারটি এটা জানা যেহেতু গেছে। তার মুখ দিয়ে কথাটা এসেছে, অবশ্যই কথাটার একটা ওজন আছে। অর্থাৎ গত কয়েকদিনে তিনি সেই তথ্যগুলো নিয়ে ফেলেছেন, তার জায়গা থেকে ওই তথ্যগুলো নেওয়া সম্ভব, এবং এটাও ভালো দিক যে তিনি সেটা জানিয়েছেন। না জানালেও তো পারতেন, জি, না জানালেও কিন্তু পারতেন, কিন্তু জানিয়েছেন। তো এর মধ্য দিয়ে আমাদের বাকি দিনের কিছু প্রশ্ন থেকে যায়, ভবিষ্যতে যেন যখন যারা যে দেশেই যাবে, কেন যান, কবে যাবেন, কবে আসবেন, কোথায় থাকবেন, কাদের সাথে ওনার দেখা হবে, এই সংক্রান্ত যদি ছোট্টখাট্ট কিছু নোটও থাকে, সেটা অন্তত ওনার জন্য তো ভালোই, তাহলে ওনার মেয়েদের আজ কানতে হতো না। তো এই জায়গাটিতে যদি আবারও শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসি, এই যে 9 দিন ধরে আসলে একজন সংসদ সদস্য নিখোঁজ থাকলেন, ওনার মেয়েকে আমরা দেখেছি তিনি বারবার ডিবি অফিসে গিয়েছেন, নানানভাবে সহযোগিতা চেয়েছেন, খুব প্রধানমন্ত্রীর সহযোগিতাও তিনি চেয়েছেন। 9 দিন সময় লাগলো আসলে, ঠিক খুবই পার্শ্ববর্তী দেশে একজন এমপি ছিলেন, এই সব কিছু জানতে আমাদের। এই প্রশ্নটা আমারও, এবং আমার যেটা ধারণা যে পরিবারের পক্ষ থেকে যে সহযোগিতাগুলো চাওয়া হয়েছে এবং তার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যে সময়টার মধ্যে, আমার ধারণা যে ভারতের যে কর্তৃপক্ষের সাথে আমাদের এখানকার যোগাযোগটা ছিল বলা হচ্ছে, সম্ভবত সেখানকার শৃঙ্খলা বাহিনী প্রপারলি বিষয়টাকে অ্যাড্রেস করেনি। যদি তাৎক্ষণিকভাবে যখন আমাদের এখান থেকে তাদেরকে যোগাযোগ করা হয়েছে এবং জানানো হয়েছে, তখন যদি ব্যাপারটা শৃঙ্খলা বাহিনী সেইভাবে তল্লাশি করতো অথবা খোঁজখবর নিত, তাহলে আজকে একটু আগে আমি দেখলাম যে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে বিভিন্ন জায়গায় তার টেলিফোনটা গেলেও তিনি আসলে কলকাতার বাইরে যাননি, অর্থাৎ তিনি কলকাতার মধ্যেই ছিলেন। কিন্তু সেই জায়গাটায় আপনি জানেন যে ভারতের নির্বাচনও চলছে, সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় অংশ সেই কাস্টের মধ্যেও যুক্ত হচ্ছে। তারপরেও প্রতিবেশী একটি দেশের একজন সংসদ সদস্য তার দেশে গিয়ে নিখোঁজ হয়ে থাকতেন এতদিন, এবং একটা পর্যায়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন। আমার ধারণা যে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টিকে যথাযথভাবে তদন্ত অথবা অনুসন্ধানে মনোযোগী হয়নি। যদি মনোযোগী হতো, তাহলে পরিবারের পক্ষ থেকে যে সহযোগিতা যখন চাওয়া হয়েছে এবং যে খবরটি বেরিয়েছে 9 দিন ধরে, তাহলে এই সময়ের মধ্যে আমার ধারণা যে তাকে অন্তত এই ধরনের হত্যাকাণ্ডের আগে তাকে জীবিত অবস্থায় সম্ভবত এই হত্যাকাণ্ড করবার পর থেকে কিন্তু অনেক ধরনের চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। মোস্তফা কামাল, আপনি বোধহয় জানেন যে তিনি যে ফ্ল্যাটটিতে ছিলেন, কলকাতায় যে ফ্ল্যাটটিতে অবস্থান করছিলেন, সেটিও আসলে একজন বাংলাদেশি সেই ফ্ল্যাটটির মালিক, এবং তিনিও ভুয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাট কিনেছিলেন। এগুলো আসলে আমাদেরকে নানানভাবে অন্যান্য কোনো দিকে এই খুনের কোনো মোটিভ ছিল কিনা, এরকম কোনো দিকে নিয়ে যাচ্ছে কি? অবশ্যই ছিল। এর মধ্য দিয়ে আমরা যে বাড়তি তথ্যগুলো পাচ্ছি, অবশ্য তথ্যগুলো কিন্তু পুরনো। ভারতে বিশেষ করে কলকাতা অঞ্চলটা বা আরও আশপাশে কিছু আমাদের এখানকার শীর্ষ সন্ত্রাসীদেরও ওখানে কিন্তু বেশ ভালো আস্তানা বা নিরাপদ আস্তানা। তাদেরও কারো কারো ওখানে বাড়ি আছে, গাড়ি আছে, বন্ধুবান্ধব আছে, তারা দিব্যি ওখানে মোটামুটি ভালো সময় কাটান, অর্থাৎ রিল্যাক্সেই থাকেন। বাংলাদেশে যখন এদেরকে কখনো শীর্ষ সন্ত্রাসী বলা হয়, কখনো তালিকাও দেয়া হয়, তখন তারা ওখানে কিন্তু দিব্যি অবস্থান করেন।
আবার ওখান থেকেও তারা বাংলাদেশে যেসব ক্রিয়াকর্ম দরকার অর্থাৎ চাঁদাবাজি সহ কিছু ঘটনা তারা ওভার ফোনে সেগুলো সেরে ফেলেন। তো যেখানে ভারতের পক্ষে হয়তো সম্ভব না অথবা তারা করছে না, ওগুলো তো মনিটরের একটা প্রশ্ন থাকে বা দমনের একটা প্রশ্ন থাকে। কিন্তু এখানকার আমাদের যে সন্ত্রাসীরা তারা দমনের আতঙ্ক অন্তত ভারতে বোধ করেন না, ওখানে তারা নিরাপদে থাকেন। সেই ক্ষেত্রে যদি সরকারের দিক থেকে এই বিষয়গুলো একটু আমলে নেওয়া হয়, আবার ভারতে যেহেতু অস্থির একটা সময়, বিশেষ করে নির্বাচনী অস্থিরতা, তারপরও তারাও এই ঘটনা থেকে অন্তত একটু নড়াচড়া দিতে পারে, একটু হলেও দিতে পারে যে এভাবে আর চলতে দেয়া যায় না। যদি তারা মনে করেন যে সেটার প্রশ্ন আছে, ভারতীয় নির্বাচনে পর্যন্ত আমাদের এখানকার লোকজন গিয়ে কিন্তু ভূমিকা রাখে, অবদান রাখে। তো সেটা কিছুটা অনেকটা বোঝাপড়ার মতো করেই, একেবারে গোপনে তা নয়, কিন্তু অনেকটা ওপেন যখন আসলে একজন সংসদ সদস্য ওনার আরেকটি দেশে ঘটনার সফর প্রেক্ষিতে করছেন, এবার গোপন থাকার সুযোগ নেই। উনি যেহেতু সংসদ সদস্য, এই জন্য সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। অন্যদের ক্ষেত্রে ওইভাবে আলোচনাটা আসে না। আমাদের এখান থেকে যারা চিকিৎসার্থে যায়, সত্যি চিকিৎসার্থে যায়, তারা গিয়েও কিন্তু এখানকার বিখ্যাত বিখ্যাত লোকদেরকে ওখানকার ভালো ভালো জায়গায় দেখে আসেন। ওনারা কি করেন সেটাও এসে গল্প করেন, অর্থাৎ ওপেন সেক্টর বিষয়টা। তো এমপি মহোদয়ের মৃত্যুর মধ্য দিয়ে আমরা হয়তো বা এটা নিয়ে, যদি সরকার মনে করে যে একটু ভালো করে আমলে নেওয়া, সেটা আমাদের সবার জন্যই ভালো হবে। সেই জায়গাটা নিয়ে হয়তো সরকার কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। শরীফুজ্জামান শরীফ বেশ প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন, জনাব যিনি যে সংসদে আমরা হারালাম, জি আনা সাহেব। কিন্তু এর আগে আমরা যেটা দেখেছি যে তিনি আসলে এত প্রভাবশালী, দুইয়ের অধিকবার তিনি নির্বাচিত হয়েছেন এবং বেশ জনপ্রিয় তিনি তার এলাকায়। এরপরে আসলে এই ধরনের একটি ঘটনা, এটি আসলে রাজনৈতিকভাবে আমাদেরকে কোনো কিছু ইঙ্গিত দিচ্ছে কিনা? না, আমি মনে করি না যে এর ভিতর থেকে রাজনীতির এখানে সেখানে পরিবর্তন ইত্যাদি ইত্যাদি হবে। তিনি যে জনপ্রিয়তা বলেছেন, হ্যাঁ, তিনি একেবারে মাঠ থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ। একেবারে জীবনটা শুরু করেছেন ওয়ার্ড কাউন্সিলর, একটা মফস্বল পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, সেখান থেকে তিনি আস্তে আস্তে উঠেছেন এবং ক্রমশই তার জনপ্রিয়তা যেমন বেড়েছে, তার প্রভাব প্রতিপত্তিও বেড়েছে। এই ঘটনাগুলোর ভেতর থেকে আপনি আরও একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে যে আমাদের জনপ্রতিনিধির একটা বিরাট অংশ অথবা কেউ কেউ যারা এমন কতগুলো প্রক্রিয়া এবং পদ্ধতির সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলে কখনো কখনো, যেটা তার জীবনকে একটা ঝুঁকিপূর্ণ বিপজ্জনক জায়গায় নিয়ে যান। অন্য রাজনীতিবিদরা সাধারণত, রাজনীতিবিদদের কাছে আমাদের যে প্রত্যাশার জায়গাটা থাকে, সেই প্রত্যাশাটা হচ্ছে তিনি একজন জনসেবক হবেন ইত্যাদিতে, এই কাজগুলো করবেন। কিন্তু এর বাইরে, এর আড়ালেও তাদের যে গতিবিধি বা তাদের যে সংযোগ, যে সমস্ত জায়গাগুলোতে তিনি চিকিৎসার জন্য গেলেন, তিনি একা গেলেন, কিন্তু তারপরে এতজন মানুষ যারা বাংলাদেশ থেকে গেলেন, তিনি কি তাদেরকে কেউ চিনতেন? এদের কেউকে চিনতেন কিনা, তা অথবা এদের পাস হিস্ট্রিটা কি? অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে যে আমরা আমাদের ওই সুপার একটা পজিশনের জায়গা থেকে আমরা যে সংযোগগুলো রাখি, আমার মনে হয় যে এই ঘটনার ভেতর থেকে সমস্ত তথ্য আমরা জানতে পারবো না, কারণ কতগুলো জায়গা হয়তো সরকার তার ইমেজের জন্য কোনো জায়গায় হয়তো তথ্যটা সরকারের পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে মানুষকে জানানো হবে না। আর আমি মনে করি যে এই ক্ষেত্রে মানে সুস্পষ্টভাবে মনে করি যে একজন সংসদ সদস্যকে নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে বের করার ক্ষেত্রে আমাদের ভারতের যে সহযোগিতাটা অথবা সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সহযোগিতাটা দরকার ছিল, সেখানে সম্ভবত একটা বড় রকমের ঘাটতি ছিল। তারা বিষয়টিকে প্রপারলি অ্যাড্রেসটা করেনি। এরপর সংসদ সদস্যের মেয়ে, তাকে আজকে আমরা বলতে শুনেছি তিনি একদম শেষটি দেখতে চান। এই ধরনের কোনো ঘটনা আমাদের সামনে আসে, আমরা অনেকভাবে অনেক কিছু চিন্তা করি, আমরা নানানভাবে আসলে বর্ডার এলাকা, চোরাচালান অনেক কিছু চিন্তা করছি, কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে এই ধরনের ঘটনাগুলোতে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। এই ঘটনা যে ধরনের চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে নিয়ে আসছে এখনো পর্যন্ত, আমরা কি আবারও সেরকমই কোনো পথে হাঁটছি কি? যদি হাঁটা বন্ধ হয় ভালো। দ্বিতীয়ত, ওনার মেয়ে যেটা বলছেন উনি শেষ দেখতে চান, তো এটা যদি শেষ ঘটনা হয় তাহলে তার শেষ ঘটনা হিসেবে শেষ উনি দেখে ফেললেন। নেপথ্য ঘটনাটা হচ্ছে ওনার মেয়ের কাছেও কিন্তু তথ্য আছে, যদিও তিনি সেটা বলছেন না। তিনি বারবার বলছেন তিনি কিচ্ছু জানেন না, তবে ঘটনার শেষ দেখতে চান। একটা বাক্য দুই ভাগ করে উনি বলছেন, তবে ঘটনার শেষ দেখতে চান। সেটার অর্থ হতে পারে এমন যে কারা জড়িত ছিল, ওনার মেয়ে তাদেরকে চেনেন, ভালো করেই চেনেন, না চেনার কথা না। এ পর্যন্ত যেই পারিপার্শ্বিকতা আমরা দেখছি, তো এখানে তো একটা প্রশ্ন আছে, ওনার সাথে যে 5-6 জন বললেন ওখানে গিয়েছিল, তারাও কি চিকিৎসার জন্য গিয়েছিল কিনা? এবং তারা প্রত্যেকেই বাংলাদেশী। হ্যাঁ, তারা কোন কজে ওখানে গিয়েছিলেন? নিশ্চয়ই কারো কজে লেখা থাকে না চোরা কারবারি করতে গেছেন,
নিশ্চয়ই লেখা থাকে না কোনো স্বর্ণকারের বাড়িতে গেছেন। তো এই জায়গাটা থেকে আমাদের বোধহয় সরকারের দিক থেকে একটু কঠোরতার দরকার আছে। আর ভারত তো মোটামুটি আমাদেরকে, আমরা যেটা সমালোচনা করি আসলে তাদের জায়গায় তারা সঠিক, তাদের প্রশ্নে আমাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা যে গড়াগড়িটা করেন, শুধু চিকিৎসা ক্ষেত্রে একটু উদারতা দেখান, সেটা নিয়ে অন্য কথা আছে, তাদের ব্যবসা বাণিজ্য এটা সেটা। তো এরপরও অন্যান্য সংসদ সদস্যদের জন্য এখানে কিন্তু শিক্ষার কিছু আছে। শুধু ভারত নয়, আপনি দুবাইতে যান, সিঙ্গাপুরে যান, ব্যাংককে যান, আমাদের রাজনীতিবিদরা কিন্তু অহরহ যান এবং ম্যাক্সিমাম চিকিৎসার জন্যই যান। কিন্তু ওখানে গিয়ে তারা আসলে কি করেন, এই ঘটনার মধ্য দিয়ে হয়তো একটু একটু ভাবতে পারেন যে আমরা যা করি কতটুকু করব বা কতটুকু করা যায়, কতটুকু করলে আবার আমাদেরও আনারের পরিণতি ভোগ করা লাগে। সেই দিক থেকে আমি মনে করব যে উপলব্ধির একটা সময় এসেছে। নিজেদের স্বার্থেই, দেশের স্বার্থ পরেই ধরেন, ওনাদের নিজেদের স্বার্থেই সেটা আমলে নেওয়া উচিত যে ওনারা কতটুকু করবেন, কতটুকু করতে পারেন। তো আসলে বাস্তবতা হচ্ছে যে ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, সামাজিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, সব দিক থেকেই একটা বেপরোয়াপনা এবং একটা একচ্ছত্রপনা। তারা যা করেন সেটাই সঠিক, যা বলেন সেটাও সঠিক, কিন্তু অঘটন ঘটলেই তখন নানান কথা আমাদের সামনে চলে আসে, আমাদের কষ্ট করে এগুলো নিয়ে নানান বিশ্লেষণ করতে হয়। যিনি মৃত্যুর শিকার হন বা অঘটনের শিকার হন, তিনি এক ধরনের পরিণতি ভোগ করলেন, আর তার পরিবারের সদস্যরা কিন্তু কান্না, আর কান্না কিন্তু কান্নাই, তাদেরটাও কান্না, আমাদেরটাও কান্না, যেহেতু তারা একটু বড় ভলিউমে তাদেরটা ঘটনা হয়ে যায়, কিন্তু বাদ বাকিদেরটা ওইভাবে হয় না। অন্য কারো এইভাবে মৃত্যু হলে কিন্তু ওটা গণমাধ্যমে আসতো না, এবং হচ্ছেও মাঝে মধ্যে। কিন্তু এরপর আসলে সুষ্ঠু তদন্ত হোক, সেটি নিশ্চয়ই আমরা প্রত্যাশা করতে পারি। সেটি যে এখান থেকেও বাংলাদেশের জায়গা থেকেও আমাদের এখানে তদন্ত করার অনেক বিষয় আছে আমাদের জন্য, একইভাবে ভারতের জন্য ভাবনার বিষয় আছে। এই মুহূর্তে আরেকটি বিষয় নিয়ে আসলে আমরা সবাই বেশ সরগরম দেখতে পাচ্ছি, সবাই চিন্তা করছেন। শরীফুজ্জামান শরীফ, যদি আপনার কাছে আসি, সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ, তার বিরুদ্ধে আসলে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, সেই সাথে তার পরিবারের বিরুদ্ধে, সেটি নিয়ে আসলে আমরা কি ভাবছি? এটি বাংলাদেশ সরকারকে খানিকটা হেয় করছে কিনা? ধন্যবাদ। তার আগে একটু বলে রাখি, তদন্তর বিষয়ে আমরা আমাদের নিজেদের বড় বড় আলোচিত ঘটনাগুলোর তদন্ত করিনি। আপনি সেটা সাগররুনি বলেন, সেটা বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাট বলেন, তো আমরা কিভাবে আশা করতে পারি ভারত সেখানে তদন্ত করে? তবে আমি মনে করি যে এটি রাজনীতির সাথে সম্পৃক্ত না। তিনি তার এলাকায় এমন কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না যে তাকে ভারতে যাওয়ার পরে সেখানে গিয়ে খুন করে আসতে হবে। তবে এর সাথে কতগুলো আর্থিক বিষয় জড়িত, এবং যে বিষয়গুলো প্রকাশ হয়ে পড়লে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিব্রত হবে, সুতরাং সেই কারণে একেবারে সমস্ত শতভাগ সত্য আপনার সামনে উন্মোচিত হবে এই বিশ্বাসটুকু আমি করছি না। জেনারেল আজিজের বিষয়টি বলেছেন, এটি নিয়ে আমি গতকালকেও একটা জায়গায় কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে এর রাজনীতির পেছনে রাজনীতি আছে। জেনারেল আজিজকে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, এবং তারা, জেনারেল আজিজের একটা পরিচয় আছে, তিনি একসময় বাংলাদেশের সেনা প্রধান ছিলেন। তাকে নিয়ে আল জাজিরাতে একটা ডকুমেন্টারি বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছিল। তো আমেরিকার এই ভূমিকাটা নিয়ে আমার কাছে যথেষ্ট প্রশ্ন জেগেছে, যে আল জাজিরা টেলিভিশনকে অনবরত আমেরিকা এবং তার সহযোগী ইসরায়েল টুটি চিপে ধরছে, সেই আল জাজিরা টেলিভিশনের একটা বিজ্ঞাপন চিত্রের উপরে বেস করে আমেরিকা এরকমের একটা সিদ্ধান্ত নিয়ে নিল, এটি বেশ রহস্যজনক। তবে জেনারেল আজিজ একেবারে নির্দোষ মানুষ, এটি আমি কখনোই মনে করি। এবং যেটি আসলে বলা হচ্ছে, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, সেখানে যেটি বলা হয়েছে, মোস্তফা কামাল তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। কি ধরনের প্রক্রিয়া আসলে হস্তক্ষেপ করা হয়েছে বলে আপনি? সেটা তাদের বিবৃতিতে কিছুটা আছে, সুনির্দিষ্ট কয়েকটা একটু মনোনিবেশ করা দরকার আমাদের। যদি ওনার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা না আসতো, হয়তো এটা আজকে সাবজেক্ট হতো না। আল জাজিরা যেটুকু দেখানো হয়েছিল আমাদের দিক থেকে কেউ কেউ আমরা বলেছিলাম যে এটা স্ক্রিপ্ট হিসাবে ভালো, ডকুমেন্টারি হিসাবে ভালো, কিন্তু তথ্য হিসাবে পর্যাপ্ত না, বানোয়াট। তখন সরকারের দিক থেকেও কিন্তু এ ধরনের কথাই ছিল যে এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। ঠিক খেয়াল করেন, এবার মার্কিন যুক্তরাষ্ট্র যে বিবৃতিটার মাধ্যমে ওনার রেস্ট্রিকশন বা স্যাংশনের কথা আমাদেরকে জানিয়েছে, ঠিক ওই বাক্যগুলোই, ওই শব্দগুলোই। তোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনি যেটা বলছেন, ওখানে একটা বিষয় আছে যে তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করেছেন, তার ক্ষমতা গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন। ওখানে থেকে তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে মানুষের শ্রদ্ধাটা হারিয়ে নিয়েছেন বা শ্রদ্ধাটা নষ্ট করে দিয়েছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি টোটাল বিবৃতির মধ্যে এই অংশটুকু বাড়তি মনে হয়েছে।
তো সেখানে যদি সরকারও মনে করে, বা সরকার এখন খুব একটা মনে করার বোধে এই নিয়ে খুব একটা সুযোগও নাই, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আগের বার যেভাবে তাকে প্রোটেক্ট করার একটা চেষ্টা হয়েছে, এবার ঠিক ওই রকমটি নেই। আবার তিনি বা তার পরিবারের সদস্যরা ক্ষমতাসীন দলের রাজনীতিতে কিন্তু সংযুক্ত হয়ে গেছেন, একদম সিরিয়াসলি, গোপনে না। ওনার একজন ভাতিজাকে উনি ওয়ার্ড কমিশনারও বানিয়েছেন রাজধানীর মোহাম্মদপুরে। এই নিয়ে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের সাথে তার একটা দ্বন্দ্বের কথাও কিন্তু একটু একটু করে প্রকাশ হয়ে গেছে। তো আবার তার জায়গা থেকে যেটা আমাদের বাস্তবতা, কেউ যখন কোনো ঘটনা ঘটিয়ে ফেঁসে যায়, যতক্ষণ পর্যন্ত তার ক্ষমতা থাকে ততক্ষণ পর্যন্ত সবাই তার পক্ষ নেয়, সাফাই গায়। আবার যখন ফেঁসে যান বা ধরা পড়ে যান, তখন সম্ভবত স্বজনরাও সবাই থাকেন না, তখন স্বজনেরও ব্যাখ্যা হয়ে যায় যে কে স্বজন কে স্বজনের বাইরে। ওনার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই আসলে একা হয়ে গেছেন, এটা বলতে চাইছেন একাই বলতে হচ্ছে। শরীফুজ্জামান শরীফ, এই যে আসলে তিনি একা হয়ে গেছেন, কিন্তু সরকারি খুবই গুরুত্বপূর্ণ নানান রকম পদে তিনি কিন্তু দায়িত্বরত ছিলেন, কিন্তু এরপরে আমরা যেটি বলছিলাম আসলে এই ঘটনা সরকারকেও খানিকটা হেয় করে কিনা, যেহেতু এক ধরনের নিষেধাজ্ঞা এসছে এবং বিরোধী দলগুলো অনেকটা আসলে এই জিনিসগুলোকে নিয়ে বড় কোনো রাজনৈতিক ইস্যু তৈরি করতে পারে বলে আপনি মনে করেন কিনা? প্রথম জায়গাটা হচ্ছে, আমি আগের যে অংশটাই বলেছিলাম, আমি মনে করি না যে তিনি একেবারে স্বচ্ছভাবে তার দায়িত্ব পালন করেছেন। তবে তার যে অপরাধ বা যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেই তুলনায় আমেরিকা যেভাবে তাকে উপস্থাপন করেছে, আমি মনে করি যে আমেরিকার এর পেছনে একটা উদ্দেশ্য আছে। আমেরিকা যে দুর্নীতির কথা বলছে, বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, ব্যাংকগুলোকে একেবারে বিপর্যস্ত করে ফেলার অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, আমেরিকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসে তাদের বাড়িতে ভাত খান এবং চলে যাওয়ার পরে আপনি এই ধরনের একজন ব্যক্তিকে বললেন যে তিনি দুর্নীতি করেছেন, বিভাগটাকে প্রশ্নবিদ্ধ করেছেন। পাকিস্তানের সেনাবাহিনী সর্বশেষ যে পাকিস্তানের নির্বাচন হলো, সেই নির্বাচনকে প্রভাবিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী, এবং সেখানে ভোটের মাধ্যমে যথার্থ জনমতের প্রতিফলনটাও সেখানে হয়নি। ইমরান খানকে আটকে রেখে যে নির্বাচনটি তারা করেছে, সেই নির্বাচনের মূল অনুঘটকের দায়িত্ব পালন করেছে পাকিস্তান সেনাবাহিনী। তার বিরুদ্ধে কি আমেরিকা কখনো কথা বলে? নো। আমি কি মনে করি, আমি মনে করি যে এই জায়গাটায় আমেরিকা ঝিকে মেরে বউকে ভয় দেখে কিছু একটা অর্জন করতে চায়। আমেরিকার একটা কৌশল হচ্ছে অর্গানাইজড যে ফোর্সগুলো আছে তাকে হিট করা, তাদের মধ্যে একটা প্যানিক তৈরি করা, তাদেরকে একটা চাপে রাখা এবং তার ভেতর থেকে নিজের একটা এজেন্ডা নিয়ে আসা। এই যে আজিজ সাহেব বা যাই বলেন না কেন, আওয়ামী লীগ এখন এই বিষয়টাকে রেসপন্স কেন করছে না এই কারণে, এখন আর আজিজ সাহেব তার কাছে ইম্পর্টেন্ট না, তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমেরিকা। সে যে কোনোভাবে হচ্ছে আমেরিকার সাথে সম্পর্কটা আরও ডেভেলপ করতে চায়, এটি তাকে নানাভাবে সুবিধা দেবে। এখন আর আজিজকে তার প্রয়োজন হচ্ছে না, সেই কারণে সে তাকে ওন করবে। তবে অনেকটা এই কারণেই আসলে সরকার দূরে সরে যাচ্ছে কিনা এই ঘটনার ভিতর থেকে। সরকার যেহেতু একটু সুবিধাজনক জায়গায় আছে যে তাদের কেউকে টার্গেট করা হয়নি, যদিও আমাদের এখানে কিন্তু এক ধরনের নির্বাচন আগে একটা প্রচারণা ছিল, সোশ্যাল মিডিয়াতে একটা হাইপ তোলা হয়েছিল যে এই রকমের একটা তালিকা আসছে ইত্যাদি ইত্যাদি। এর ভেতর থেকে একদল ওই যে অনলাইন অ্যাক্টিভিস্ট তারা কিছু আই ইনকামও করেছে, কিন্তু ঘটনা সত্য হয়নি। তবে আমি যেটা মনে করি যে আমেরিকার মনের মধ্যে কি আছে এটি আপনি তার সাথে অনেক বছর সংসার করলেও বুঝতে পারবেন না, সর্বশেষ এই ঘটনা তার প্রমাণ। কিন্তু বিদেশিরা আসলে এই ঘটনাটি কতখানি সুযোগ নিতে পারে বলে আপনি মনে করেন মোস্তফা কামাল? নিতে পারে। যুক্তরাষ্ট্রের অংশটুকুই আপনি দেখেন, তারা যেটা স্পষ্ট করে বলছে যে বিভিন্ন দেশকে প্রথমত বলে যে গণতন্ত্রায়নের প্রশ্নে তারা অবদান রাখতে চায়। দেশিদের এই ধরনের অযাচিত হস্তক্ষেপে আসলে আমাদের দেশে যারা বিরোধী রাজনৈতিক দল আছেন তারা কতখানি সুযোগ নিচ্ছেন? একটা আশঙ্কা ছিল যে তারা অন্তত এই ইস্যুতে, বিশেষ করে জেনারেল আজিজ ইস্যুতে একটা সুযোগ নেবেন, কিন্তু আমরা খুব খেয়াল করে দেখলাম গত 2-3 দিন তারা, বিশেষ করে বিএনপি যারা সবচেয়ে সামনে থাকার কথা এই বিষয়ে, তাদের মধ্যে একটা গা ছাড়া ভাব আছে, তারা এই বিষয়ে খুব একটা জড়াচ্ছে না। এমনকি বিএনপির মহাসচিব বলেও ফেলেছেন কিছুটা সরকারি ভাষার মতোই, কিন্তু আংশিক, যে এরকম স্যাংশন বা নিষেধাজ্ঞা তো আগে এসেছিল, লাভ হয়নি, উনি লাভ শব্দটাই ব্যবহার করেছেন। দ্বিতীয় বাক্যে বলেছেন গণতন্ত্র ফেরত আসেনি। তৃতীয় বাক্যে বলেছেন আমাদের গণতন্ত্র আমাদেরই উদ্ধার করতে হবে। এটা যদি তাদের কোনো উপলব্ধি হয়ে থাকে এক অর্থ, আর যদি আফসোসের অংশ হিসাবে হয়ে থাকে তাহলে আরেক ব্যাখ্যা। কিন্তু আমাদের জায়গা থেকে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা তো মনে করি যে তাদের বিষয়গুলো তারাই যদি ফয়সালা করেন, সিদ্ধান্ত নেন, নিজস্ব শক্তিমত্তা দিয়ে করেন, সেটা দেশের জন্য ভালো। কিন্তু এই ভালো কাজটুকু দু দলের কেউই কিন্তু করছে না। লু সাহেব যখন আসলেন উনি কলা খেলেন, সেটাও আমরা গণমাধ্যমে দেখেছি। উনি আমাদের নারী দলের সাথে ক্রিকেট খেলেছেন, সেটাও আমরা দেখেছি।
আবার দাওয়াত খেয়েছেন কয়েক জায়গায়, সেটাও দেখেছি। আবার সরকারের দিক থেকে বলা হয়েছে তিনি কোনো দাওয়াত পাননি, বিনা দাওয়াতের মেহমান উনি বাংলাদেশে। কিন্তু যারা এটা বলছেন তারাই আবার তারে দাওয়াত খাওয়াচ্ছেন। আবার তারা উল্লাস প্রকাশ করেছেন যে লু সাহেব এবার বিএনপির কাউকে ডাকেননি, অর্থাৎ তারা উইন করেছেন। এই যে একটা গোঁজামিল আমাদের এখানে, অর্থাৎ তাদেরকে হাসিল করা, এই হাসিল করতে গিয়ে কখনো কখনো কিন্তু এটা পাগলামির পর্যায়ে চলে যায়। নিশ্চয়ই এটা শুধু আমাদের জন্য বিনোদন না, গোটা বিশ্বের জন্য এক ধরনের বিনোদনের মতো। আমরা প্রকাশ্যে বলছি তলে তলে আমাদের সাথে খাতির আছে, পাড়া মহল্লা তো বোধহয় এইসব শব্দ ব্যবহার হয় না। আবার দেখেন আমাদের দিক থেকে এক ভদ্রলোক ক্ষমতাসীন ঘরানার, উনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন বাইডেনের বিরুদ্ধে একটা মামলা করতে। আবার আমাদের বিরোধী দল বিএনপি, তারা প্রেসিডেন্ট বাইডেনের একজন উপদেষ্টা বিএনপি অফিসে নিয়ে আসছেন। তামাশা কাকে বলে? আনলিমিটেড বিনোদন। তো এগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের দৈন্যদশা দুদিক থেকে, দু দলে কে বেশি করছে ওটা বিষয়, কে ফার্স্ট হচ্ছে কে সেকেন্ড হচ্ছে তা না, তারা দৌড়াচ্ছে। কিন্তু আমরা নিজেরাই আসলে নিজেদেরকে খানিকটা হেয় করছি রাজনৈতিকভাবে। হেয় করেও যদি প্রাপ্তি একটা যোগ করতে চাই আমরা দুটা দলের মধ্যেই, তো ক্ষমতাসীন দল কিছুদিন ধরে ভাবছে যে তাদের প্রাপ্তিটা বেশি। আবার দেখেন, খেয়াল করে দেখেন, প্রতিটা ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের এখানকার দূতাবাস যেই বিবৃতিটা দেয়, আমরা সেটার বাংলাটা একদম নিজের মতো করি, একদম তর্জমাটা করে নিজের মতো। নির্বাচনের পর যখন বলা হলো যুক্তরাষ্ট্রের দিক থেকে, ইংরেজি যেটা দাঁড়ায় অর্থ যে আমরা বাংলাদেশের সাথে কাজ করতে চাই, ক্ষমতাসীন দল থেকে সেটা তর্জমা করা হলো যে তারা বলেছে আমরা আওয়ামী লীগের সাথে কাজ করতে চাই। তর্জমা কোথায় নিয়ে যাচ্ছে? তারা বলে যে আমরা বাংলাদেশের সাথে আছি। অর্থাৎ এই মুহূর্তে আসলে ক্ষমতাসীন দল কোনো কিছু নিয়ে চাপ নিতে রাজি করা নয়। হচ্ছে যে আমরা সরকারের সাথে আছি। আবার বিএনপির সাথে যখন তারা বসে বা বসেছে, তারা বলছে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, তারাও বলছে যে সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। এই জায়গাটিতে আমি যদি শরীফুজ্জামান শরীফের কাছে যাই, বিএনপি সেটা তর্জমা করছে যে তারা বলেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে। অর্থাৎ এই যে একটা ফাঁকি ঝুঁকি, কিন্তু আসলে অন্য একটি রাষ্ট্রকে আসলে আমাদের নিজেদের নির্বাচনকে ঘিরে বারবার হস্তক্ষেপ করে দেবার সুযোগটা তো আসলে আমরা নিজেরাই করে দিচ্ছি কিনা, সেটি আসলে আমাদের জন্য একটি বড় ক্ষতির কারণ হচ্ছে কিনা শরীফুজ্জামান শরীফ? প্রথম জায়গাটা হচ্ছে ক্ষতির কারণ যদি বলেন, একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য এটি আত্মমর্যাদা হানিকর। আপনার খেয়াল আছে গত কয়েকদিন আগে যখন ভারত ইরানের সঙ্গে তাদের একটা বন্দর ব্যবহারের একটা চুক্তি করলো, এবং সঙ্গে সঙ্গে আমেরিকার পক্ষ থেকে যে প্রতিক্রিয়া এবং তার কাউন্টার প্রতিক্রিয়া, ভারতের পররাষ্ট্রমন্ত্রী যদি দেখেন, তিনি বললেন যে সব বিষয়ে নাক গলাবেন না। অর্থাৎ এটি হচ্ছে আত্মমর্যাদার জায়গা, একটা স্মার্টনেস, এবং একটা দেশের ভূমিকাটা এমন হওয়া উচিত। আমাদের এখানে এটি হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণটা হচ্ছে যে একটা রাজনৈতিক ব্যাপার তো আছে। আবার এখানে পরিস্থিতিটা এমন হয়ে গেছে, আপনি পজিশনে আছেন, আপনি চেয়ারে আছেন, আপনি কেউকে পরোয়া করছেন না, কেউকে আপনি পাত্তা দিচ্ছেন না। এবং মানুষ যখন সাগরের মধ্যে পড়ে যায়, তখন ভাসমান একটা ডালও, গাছের ডালও যদি দেখে, তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমাদের এখানে রাজনীতিবিদদের যে অংশটি দেখছে যে সরকার কোনো কিছুই পরোয়া করছে না, একেবারে বুলডোজার নীতি অবলম্বন করে এগিয়ে যাচ্ছে, তখন চেষ্টা করে যে সরকারের উপরে চাপ প্রয়োগ করার জন্য এমন কোনো ফোর্স কি আছে যাকে মিনিমাম একটা ব্যবহার করা যায় এবং যাদের দিয়ে সরকারের উপরে একটা চাপ প্রয়োগ করা যায়। কিন্তু সরকার কি আদৌ কোনো চাপ অনুভব করছে কিনা? সরকার এই জায়গাটায় না, সরকারের চাপের জায়গাটা, কার চাপটা সরকার অনুভব করছে বা করছে না, বিরোধীরা তো অনেক দিন ধরে চাইছিল এই ধরনের ভিসা নীতি আরোপ হোক, এখানে কিন্তু ভিন্নতা আছে। সরকার ভারতের চাপ এক ধরনের অনুভব করে, চায়নার চাপ এক ধরনের অনুভব করে, আমেরিকার চাপ এক ধরনের অনুভব করে। অর্থাৎ কাকে তার এই মুহূর্তে ইম্পর্টেন্ট। আপনি যদি ভারতের কাছ থেকে আমাদের যে সম্পর্ক, বাণিজ্য, অন্যান্য যে জায়গাগুলো দেখেন, সেই জায়গাটা আমরা ভারতের অনেক জায়গায় নিজেদের স্বার্থকে আমরা মাইনরের পজিশনে রেখে ভারতের স্বার্থকে আমরা কিন্তু গুরুত্ব দিয়েছি। তার কারণ হচ্ছে যে ভারতকে আমি এই মুহূর্তে আমার দেশের, আমাদের পলিটিক্সের, আমার যে ডোমেস্টিক পলিটিক্স, সেখানে ভারতের প্রভাবটা এখন বেশি। সুতরাং সরকার কেউকে পরোয়া করে না, বিষয়টি সেরকমের না। সরকার আমেরিকাকে হয়তো পরোয়া করে না, সরকার ইউরোপীয় ইউনিয়নকে পরোয়া করে না, কিন্তু ভারতকে সে পরোয়া করে। ভারতের যে বক্তব্য বা তাদের যে পজিশনগুলো, সেই পজিশনগুলো কিন্তু সে ওন করে, এবং এটি আমরা মন্ত্রীদের কাছ থেকে বিভিন্ন সময় শুনেছি। আসলে আমরা সব সময় বিরোধী দলের কাছ থেকে শুনি, মোস্তফা কামাল, পার্শ্ববর্তী দেশের উপর সরকার অনেকটাই আসলে নির্ভরশীল, অন্যান্য অনেক দেশগুলোকেই আসলে সরকার হয়তো তোয়াক্কা করছে না। কিন্তু এই যে আসলে আমরা যে স্যাংশন নিয়ে কথা বলছিলাম, এই ভিসা নীতির জন্য কিন্তু বিরোধী দলদেরকে আমরা অপেক্ষাও করতে দেখেছি। তারা হয়তো উচ্ছ্বাস প্রকাশ করবার কথা ছিল, সেটিও কিন্তু আমরা দেখলাম না। আবার সরকার অনেক চাপে আছে, এই কারণে সেটিও আমরা দেখলাম না। তার মানে আসলে কি? এখানে আসলটা খুঁজে বের করা বোধহয় একটু কঠিন। নির্ভরতা বা অনুভূতির বিষয়। চাপের প্রশ্ন এখানে সরকারের ঊর্ধ্ব চাপ আছে কিনা, নিম্ন চাপ আছে কিনা,
কিন্তু আমরা যেটা খেয়াল করি সেটা হচ্ছে 500 চাপটা আছে। 500 চাপ বলতে সরকার ওখানে ওই চাপটা অনুভব করছে, চাপ না বলে গুরুত্ব বলতে পারি, যে গুরুত্ব দিচ্ছে। তো আবার সেটা আবার কূটনীতির অংশ, যতটা রাজনীতি, রাজনীতির সাথে আবার একটা কূটনীতির প্রশ্ন। তো 500 চাপ বলতে শুধু ভারতের চাপ বা ভারতকে সম্মান করছে বা পাত্তা দিচ্ছে বেশি তা না, চীনকেও দিচ্ছে। তো ট্রেজেডি হচ্ছে এখানে যেই চীন তখনকার বাস্তবতা আর আজকের বাস্তবতা, এমনিতেই আমাদের দেশের রাজনীতিতে বলা হয় যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, অর্থাৎ আপনি যা ইচ্ছা তা করে যান, যখন যেটা করবেন এটা তখনকার মতো শেষ কথা, পরের দিনের জন্য আরেকটা শেষ কথা থাকে। তো কূটনীতিতে এটা আরও বেশি, সকালে যে বন্ধু সন্ধ্যায় সে শত্রু, আবার পরদিনে বন্ধু। এই 71-এ যদি আপনি চীনের ভূমিকা দেখেন, তাদেরকে বলা হয় যে তারা আমাদের স্বাধীনতা বিরোধী বা আমাদের বিপক্ষ শক্তি। আবার এই বিপক্ষ শক্তি যুক্তরাষ্ট্র ছিল, কিন্তু তফাৎ দেখেন দুটোর মধ্যে। যুক্তরাষ্ট্র 3-3.5 মাসের মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, শুধু স্বীকৃতি দেয় নাই, সাথে আবার সাহায্য সহযোগিতাও দিয়েছে। আবার চীন বঙ্গবন্ধু যতদিন জীবিত ছিলেন ততদিন আমাদেরকে স্বীকৃতি দেয়নি, অর্থাৎ চেতনাগতভাবে অথবা অ্যাকশনের বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের চেয়েও মারমুখী ছিল। তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বঙ্গবন্ধু হত্যার পর, খন্দকার মোস্তাক গদিতে বসার পর, তখন তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। আবার ওই চীনের আজকে আমাদের জন্য দরদি ভূমিকা দেখেন, বিপরীতে সরকারও চীনের প্রতি অত্যন্ত দরদি, বলছে তারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, উন্নয়নের বন্ধু। আর ভারত কি বন্ধু? ভারত হচ্ছে রক্তের বন্ধু, অর্থাৎ বন্ধুত্বের মধ্যে একটা হেরফের আমরা টেনে নিতে পারি, ওই বিষয়ে আমাদের একটা পারঙ্গমতা আছে। তো এখানে সরকার যে ক্যারিশমাটা দেখাচ্ছে, অবিরাম দেখিয়ে আসছে, বা বিরোধী দলের পক্ষ থেকে একটা অপেক্ষা ছিল যে সরকারের এই চাতুরি অথবা কূটনৈতিক যে অগ্রগতি সেটার মধ্যে একটা বাধা পড়বে, অর্থাৎ ভারত ভার্সেস চীন। সরকার সক্ষমতার সাথে এই দুটোকে হ্যান্ডেল করছে। নানান ধরনের কৌশলে আসলে আমরা সরকারকে উতরে যেতে দেখছি, এবং যে নির্বাচন নিয়ে আসলে এত আলোচনা কিংবা বিদেশিদের যে নির্ভরতার কথা আমরা বলছি, সেই সবকিছু তো আসলে নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছিল। এই উপজেলা নির্বাচনেও আমরা কিন্তু দেখলাম যে একই ধরনের অনেকটা আসলে আমরা অবস্থা দেখলাম কিনা, যদিও বিদেশিদের আসলে এই নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। এরপরেও ভোটারদের এক ধরনের ভাটা আমরা দেখেছি এই নির্বাচনে, খুন সংঘর্ষ আমরা দেখেছি একেবারে তৃণমূল পর্যায়ের এই নির্বাচনে। ব্রাহ্মণবাড়িয়া পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধার হতে দেখেছি। যদি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসে, যে এই নির্বাচনকে ঘিরে এত আলোচনা, যদিও আসলে তৃণমূল পর্যায়ে নির্বাচন, কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হতো একটা সময় আসলে এই নির্বাচনকে, এখন কি তাহলে এই নির্বাচন গুরুত্ব হারাচ্ছে? প্রথম জায়গাটা হলো যে নির্বাচনে আপনি যে প্রতিক্রিয়াগুলো বলেছেন, বিভিন্ন জায়গায় খুন টুন, এগুলো অন্যান্য সময়ের তুলনায় এই ইনসিডেন্টগুলো কম হচ্ছে, এটি স্বীকার করতে হবে। কেন? কারণ হচ্ছে নির্বাচনের সেই উত্তাপটা নেই। উত্তাপটা নেই কেন? নেই হচ্ছে এই কারণে, নির্বাচনটা তো একটা প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা। যখন আপনি দেখবেন যে কোথাও প্রতিযোগিতাটা হচ্ছে না, সেই বিষয়টার প্রতি আপনার আগ্রহ বা আকর্ষণটা কমে আসবে। নির্বাচনটা হচ্ছে কিভাবে? আমি আপনাদের এই অনুষ্ঠানেও একাধিকবার বলেছি, উপজেলা নির্বাচনটা হচ্ছে আওয়ামী লীগের আবুল গ্রুপ এবং বাবুল গ্রুপের মধ্যে। প্রত্যেকটি জায়গায় আপনি দেখবেন আওয়ামী লীগের 2-3 ক্যান্ডিডেট এবং তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে। সেখানকার সাধারণ মানুষ অনুধাবন করছে যে নির্বাচনে আমি না গেলেও আওয়ামী লীগের কেউ না কেউ জিতবে। আওয়ামী লীগের যারা ভোটার সমর্থক তারা অনেকেই মনে করছে যে আমি যদি আবুলের পক্ষে নামি তাহলে বাবুল বিক্ষুব্ধ হবে, বাবুলের পক্ষে নামলে আবুল বিক্ষুব্ধ হবে, এবং আগামী দীর্ঘদিন তো এদের সাথে পলিটিক্স করতে হবে, সুতরাং আমি ঘরে বসে থাকি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এতদিন যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী দল, এবার এসে দেখা গেল যে প্রান্তিক লেভেলে আওয়ামী লীগের সেই বার্তাটা কিন্তু যাচ্ছে না। অর্থাৎ একটা জায়গায় 30-35-40% ভোটার আওয়ামী লীগের সাধারণ যে নেতাকর্মী আছে এর থেকে তার সংখ্যাটা আরও বেশি। অর্থাৎ সরকার যে নির্বাচনটি করছে সেই নির্বাচনে আওয়ামী লীগ নিজেও অংশগ্রহণ করছে না তাদের নেতাকর্মীরা, এবং এর পেছনে নির্বাচনের এই যে খরা বা নির্বাচনের যে এই যে জৌলুস হারানো বা তার রং হারিয়ে গেছে, এর পেছনে ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা আছে। এবারের নির্বাচনটা, বিশেষ করে উপজেলা নির্বাচনটা তারা যেভাবে ব্যয়বহুল করেছে, এবং এই নির্বাচনটাকে কিছুটা একটা টাকাওয়ালাদের হাতে তারা যেভাবে তুলে দিয়েছে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে, আমি মনে করি যে নির্বাচনে প্রার্থী কম হওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে এই কারণে, এবং প্রার্থী যখনই কম হয়ে যায় তখন ভোটের কাস্টিংটাও কমে যায়। আমি মনে করি যে এই জায়গা থেকে ইলেকশন ব্যবস্থাটাকে আপনার ফিরিয়ে আনতে হবে। যদিও ভোটের প্রতি মানুষের আগ্রহটা, আপনি যদি ভারতের যে এই সময়কালে নির্বাচনগুলো দেখেন, সেখানেও কিন্তু ভোটারের অংশগ্রহণটা
হ্যাঁ, লড়াইটা হচ্ছে, কিন্তু ভোটার অংশগ্রহণটা কমছে। তবে সেই প্রেক্ষাপট আর আমাদের এখানকার প্রেক্ষাপট এক না। আমাদের নির্বাচন যে উৎসবটা ছিল সেই উৎসবটা শেষ হয়ে গেছে। এখন নির্বাচন হচ্ছে ওই যে ভাগাভাগি আবুল বাবুলের যে নির্বাচন। যদি আমি মোস্তফা কামাল আপনার কাছে করি, যে নির্বাচন নিয়ে আসলে বলছেন শরীফুজ্জামান, এখন অভিযোগ আছে আসলে নির্বাচনের যে ধারা সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সেটি আসলে অন্তর্দলীয় কোন্দল বাড়াচ্ছে কিনা, কিংবা আওয়ামী লীগের এক ধরনের গৃহদাহ সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু যত সংঘাত সহিংসতা দেখছি এর বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ প্রার্থীদের মাঝে। অর্থাৎ শরীফ ভাই যেটাকে বাবুল আর আবুল বললেন, নিজেরা এটা দলের মধ্য থেকে এক ধরনের এনজয় করা হচ্ছে। 2-4টা লাশ পড়ছে, তো লাশটা কি দলীয়ভাবে কিন্তু বারবার বলা হচ্ছিল কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে, এটা ওই কঠোরতার মধ্য দিয়ে 2-1টা লাশ পড়ছে, তো লাশটাকে নেওয়া হচ্ছে সিস্টেম লস হিসাবে, যে এরকম হলে 2-1টা পড়তির খাতায় যাবেই। আবার যদি আপনি দায়িত্বের প্রশ্নে বলেন, সরকারি দল থেকে তো বলা হচ্ছে এবং হবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে, আরও সুন্দর হয়েছে। প্রতিটা নির্বাচনে কিন্তু আগেরটার চেয়ে সুন্দর হয়, প্রত্যেকটা নির্বাচন তারা এই দাবিটা করেন যে এবারেরটা আরও সুন্দর হয়েছে। তো সেখানে কিছু মাত্রা যোগ করছে। এবার আমরা যেটা দেখলাম নির্বাচন কমিশন থেকেও প্রথমত তারা বলছে যে ভোট কম পড়ার বিষয়ে, যে ওরা হয়তো ধানের কাটার মৌসুম, ধান কাটতে গেছে, অথবা গরমে একটু ঘর্মাক্ত ছিল আর যেতে পারেনি। আবার দল থেকে বলেন আর সাধারণ বলেন আর অসাধারণ বলেন, জনগণ কিন্তু বুঝে ফেলছে যে ভোট দিলেই কি আর না দিলেই কি। আপনি খেয়াল করে দেখেন, যারা এই যে 2-4টা মিছিল হয়েছে তারাও যদি ভোট কেন্দ্রে যেতেন, সম্ভবত ভোট কাস্টিং এর হারটা আরেকটু বাড়ত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা অনেক। আবার দ্বিতীয়ত দেখেন, এবার আইনের দিকটা আসেন। আইনগতভাবে এই নির্বাচনগুলো অত্যন্ত শুদ্ধ, কোনো ভেজাল নেই। আমাদের যে জনপ্রতিনিধিত্ব আইন যেটা, সেখানে এই 30-32 তো অনেক বেশি ভোট, এত লাগে না, 1% হলেও হয়। এটা আমরা কিন্তু খেয়াল করি না। 1% ভোট পড়লেও নির্বাচন শুদ্ধ হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়। আরও ফলো আপ আছে এটার দৃষ্টান্ত উদাহরণ সহ, 1% ভোট না পড়লেও হয়, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এটিও বলেছে যে বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেননি, এ কারণে আসলে ভোটার সংখ্যা উপস্থিতি কম হয়েছে। তাদের ব্যাখ্যায় ধানের কাটার ব্যাখ্যাও আছে, নানান ব্যাখ্যার মধ্যে গতকাল যোগ হয়েছে বিরোধী দল না আসাতে। তো আবার ক্ষমতাসীন দল থেকে বলা হচ্ছে যে প্রচুর ভোটার এসেছে, বিরোধী দলের এসব আবদার, আহ্বান, এসব লিফলেট, এগুলো মানুষ পাত্তা দেয় না। অর্থাৎ তারা কখন যে কোনটা বলেন, এগুলো করতে গিয়ে তারা মূলত হাস্যকর করে ফেলছেন, নির্বাচনটাকে একটা বিনোদনের জায়গায় নিয়ে এসেছেন। আর জাতীয়ভাবে যেটা সামাজিকভাবে সংসদ সদস্যদের আয় ব্যয়ের যে একটা হিসাব দেয়া হয়, আমরা সেটাকে বলি কি যেন হলফনামা। এটা মোটে আমলনামা না, হলফনামা। আবার সাথে শব্দ যোগ করা হয় প্রদর্শন, মানে একটু দেখানো আর কি, একটু দেখালেই হয়। তো ওটার মধ্যে তারা যেভাবে 1 বিঘা জমির দাম 100 টাকা, বউর কিছু গহনা, শালের কিছু দান, শ্বশুর বাবাজির কিছু দান, বিশাল একটা দিঘি, এরকম একটা তামাশা। কিন্তু তো সেটা সংক্রামিত এবার উপজেলা নির্বাচনও। এই উপজেলা নির্বাচনের প্রার্থীদের মধ্যে কারো এমপিদেরকে তারা হারিয়ে দিয়েছেন। হিসাব নিকাশ কিন্তু ওই রকমই, বিশাল দিঘি, বিশাল পুকুর, দাম 1 টাকা, বিশাল জমিন, দাম 2 টাকা। এই যে একটা তামাশা, গহনার বড়ি 4000 টাকা। তো এই যে দেখানোর কাজ তো তারা আইনত সঠিকই করেছেন, দেখিয়েছেন, দেখাতে বলছে। আর নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু শুধু দেখা, অর্থাৎ সবকিছু তদারকি যারা করবেন সেই জায়গাটিতে আসলে আমাদের বড় একটি ঘাটতি রয়েছে। সেটা রাজনৈতিক পরিস্থিতির একটা জের। ক্ষমতাসীন দল থেকে হোক আর অপোজিশন থেকে হোক, একটা চর্চা যখন হয় সেটা প্রশাসন থেকেও করা হয়, একই সমান্তরালে কিন্তু একইভাবে আমরাও সেটাই করি। সবাই আসলে ভোট দিয়ে তাদের যিনি জনপ্রতিনিধি হবেন তাকে নির্বাচিত করতে পারুক, সেই প্রত্যাশা যে আশাটা আমরা রাখবো। নিশ্চয়ই। মোস্তফা কামাল শরীফুজ্জামান শরীফ, ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, দেশসন্ধার আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।